সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম মেকানিক্স, আর মেকানিক্স থেকে আজকে আমরা যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নে কি বলছে দেখো, এমভরের কোনো কণা মূলবিন্দু অভিমুখে এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স কিউব বল দ্বারা আকৃষ্ট হয়। ওকে, যদি ইহা এই দূরত্ব হতে স্থির অবস্থায় যাত্রা করে তবে দেখাও যে π/4 রুট মিউ সময়ে ইহা মূলবিন্দুতে পৌঁছাবে। কি বলছে দেখো, বলছে যে বস্তুটার ভর এম। ওকে, এতদিন আমরা যে অঙ্কগুলো করছিলাম লেকচার 4, 5, 6 সেখানে কোথাও বস্তুর ভর এম এই কথাটা বলা ছিল না। ওকে, কিন্তু আজকের প্রশ্নে বলা আছে। তো আজকের প্রশ্নটার সাথে আমরা একটু লেকচার 5-এ যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটার একটু কানেকশন দেখব। লেকচার 5-এ আমি তোমাদেরকে একটা বিষয় বুঝাইছিলাম, এখন আমি সেটা নিয়ে আলোচনা করতেছি না। যে বিষয়টা আমি লেকচার 5-এ বুঝাইছিলাম ওরকম একটা এক্স্যাক্টলি বিষয় এখানে বুঝাইতে হবে, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। ওকে, তাহলে দেখো এখানে বলছে কি এমভরের কোনো কণা। ওকে, তাহলে আমি ভাবলাম যে এমভরের কোনো কণা হচ্ছে এটা। ওকে, এমভরের কোনো কণা মূলবিন্দু অভিমুখে, তাহলে আমরা একটা মূলবিন্দু চিন্তা করে নিই, ধরলাম এটা হচ্ছে মূলবিন্দু, আমি এটাকে ও দিলাম, আর এমভরের কোনো কণা যেটা আছে সেটাকে আমি এ দিলাম। ওকে, তাহলে এমভরের কোনো কণা মূলবিন্দু অভিমুখে এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 এক্স কিউব বল দ্বারা আকৃষ্ট হয়। অর্থাৎ মূলবিন্দু এই কণাটাকে আকর্ষণ করে, আকৃষ্ট হয় শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করতেছে, তাহলে এই ও বিন্দুটা এই কণাকে আকর্ষণ করতেছে কত বলে, এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব বলে। এতদিন আমরা যেগুলো করছিলাম সেগুলোতে বলা ছিল যে বল এত এর সমানুপাতিক, ত্বরণ এত এর সমানুপাতিক, এত হারে পরিবর্তিত, এভাবে বলছিল। আজকে সরাসরি ইকুয়েশনাল আনসার দিয়েই দিছে যে এইটুকুই হচ্ছে বলের মান। ওকে, তাহলে বল এত বলে সে আকর্ষণ করতেছে। ওকে, যদি ইহা এই দূরত্ব হতে স্থির অবস্থায় যাত্রা শুরু করে, অর্থাৎ এখান থেকে এই যে এ বিন্দুটা যেখানে আছে সেই জায়গাটা যদি এই দূরত্ব হয়, মানে এটা যদি এক্স ইকুয়াল টু এ হয়, এই দূরত্ব হতে স্থির অবস্থায় যাত্রা শুরু করে, মানে এই জায়গায় বস্তুটা স্থির অবস্থায় আছে। ওকে, যাত্রা করে, তবে দেখাও যে π/4 রুট ওভার মিউ সময়ে উহা মূলবিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ এই কণাটা যদি এই জায়গা থেকে, এবং এই জায়গাটা যদি এক্স ইকুয়াল টু এই দূরত্ব হয় আর কি, এই জায়গা থেকে কণাটা যদি এই আকর্ষণের কারণে যাত্রা শুরু করে, তাহলে মূলবিন্দুতে পৌঁছাতে যে টাইমটা লাগবে সেই টাইম হচ্ছে π/4 রুট ওভার মিউ। অর্থাৎ আমাদেরকে টাইম বের করতে হবে, কখনকার টাইম, বস্তুটা মূলবিন্দুতে পৌঁছানোর টাইম। বস্তুটা মূলবিন্দুতে পৌঁছানোর টাইম এটাই আসবে, π/4 রুট ওভার মিউ, এটা আসবে, আমাকে প্রুফ করতে হবে। ওকে, তো এখন এটা প্রুফ করার জন্য আমরা মোটামুটি একটা বিষয় বুঝতে পারছি, সেটা হচ্ছে এই ও বিন্দুটা ওকে আকর্ষণ করতেছে, এবং যে বলে আকর্ষণ করতেছে সেই বলের মান হচ্ছে এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স কিউব, এবং বস্তুটার ভর হচ্ছে এম। ওকে, তাইলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভাববো যে এই কণাটা টি সময় পরে, আমি এটা মুছে দিই, এই কণাটা টি সময় পরে পি বিন্দুতে এসে পৌঁছাইছে। ওকে, এই কণাটা টি সময় পরে পি বিন্দুতে এসে পৌঁছাইছে, এবং এই পি বিন্দুতে ওর বেগ হইছে ভি। তাহলে এই কথাগুলো আমরা একটু বর্ণনা করে লিখে দেব, এবং সেই মূল বিন্দু দিয়ে যাচ্ছে আসতেছে, এসব কথাগুলো একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করব, সম্পূর্ণ ব্যক্তিগত গুছানো অনুসারে আমি যেভাবে গুছাইতে পারি। ওকে, তো আমরা কিভাবে লিখছি দেখো, মনে করি এমভরের কণাটি, যেহেতু এখানে এমভরের কথা বলছে সেই জন্য আমরা এমভরের কণাটি ও এ সরল রেখায় এ বিন্দুতে স্থিরাবস্থায় থেকে, এই যে ও এ সরল রেখায় এ বিন্দুতে স্থিরাবস্থায় থেকে, প্রশ্নে বলছিল যে এ দূরত্বে স্থিরাবস্থায় আছে। ওকে, তো আমরা এ দূরত্বে যেটা আছে সেটাকে এ মনে করছি। এ বিন্দুতে স্থিরাবস্থায় থেকে ও বিন্দু অভিমুখে এফ ত্বরণে যাত্রা শুরু করে, মানে এখানে যে ত্বরণে সে যাত্রা শুরু করছে সেই ত্বরণটার নাম হচ্ছে এফ। টি সময় শেষে পি বিন্দুতে পৌঁছাইছে, এবং ওই জায়গায় এসে তার বেগ হয়েছে ভি। এই জন্য আমরা বললাম টি সময় শেষে পি বিন্দুতে পৌঁছে ভি বেগ প্রাপ্ত হয়, ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই সময়ে কণাটি এক্স ইকুয়াল টু ও এ সমান এ হতে, কারণ এক্স ইকুয়াল টু ও এ যেটা সেটা প্রশ্নেই বলে দিচ্ছে এ ধরতে। আমি যদি প্রশ্নে এ দূরত্ব নাও বলতো তাও আমি এ ধরতাম, তবে প্রশ্নে যেহেতু এ বলছে সেটা আরো ক্লিয়ারলি এই ধরতে হবে। ওকে, এক্স ইকুয়াল টু ও এ সমান এ হতে এক্স ইকুয়াল টু ও পি সমান এক্স অবস্থানে পৌঁছে। তো এইটুকু পর্যন্ত কাহিনী একদম সহজ।
আগে আমরা যা করছি এখনও তাই করছি। তো আমি একটা কাজ করি, আমি জাস্ট এখানে এভাবে দেখাই যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ দূরত্ব, এই এ পর্যন্ত, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স দূরত্ব পি পর্যন্ত। ওকে, জাস্ট এটা দেখাইলাম আর কি যে এতটুকু আমি ধরছি। এবার আমাকে ইকুয়েশনটা বুঝতে হবে। তো এখানে কি বলছে দেখো, এমভরের কোনো কণা মূলবিন্দু অভিমুখে এত বল দ্বারা আকৃষ্ট হয়, তাহলে এখানে বলের মানটা কত, এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 এক্স কিউব। তাহলে এখানে প্রশ্ন মতে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে বলকে যদি আমি এফ দিয়ে প্রকাশ করি, বড় হাতের এফ, তাহলে এফ সমান এই জিনিসটা এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স কিউব। এখন দেখো, গত ক্লাসে একটা প্রশ্ন পড়ছিলাম যেখানে এফ ইকুয়াল টু লিখতে গিয়ে আমরা এম কে লিখি নাই, বা এম এর একটা বিষয় ঘ্যাবলা ছিল, সেই ঘ্যাবলা আজকের এই প্রশ্নের সাথে একটু মিলাবো এবং ওই ঘ্যাবলাটাও দূর করব, আজকের বিষয়টাও দূর করব। ঘ্যাবলা মানে ওইখানে ভুল করছি তা না, সামঞ্জস্য দেখাচ্ছি যে ওইখানে কি ঘটছিল আর এখানে কি ঘটছিল। ওকে, তাহলে এখানে যে বল দ্বারা সে আকর্ষণ করতেছে, সে আকর্ষণ বলটা হচ্ছে এত, সেজন্য আমরা এফ ইকুয়াল টু এত লিখে দিতে পারতেছি। এবং খেয়াল করবা এখানে আমি সরাসরি এফ ইকুয়াল টু এত লিখে দিতে পারছি, কারণ হচ্ছে এখানে কিন্তু বস্তুর ভর এম কিন্তু ইনক্লুড আছে। দেখো এই জায়গায় বস্তুর ভর এম দেওয়া আছে, এখানেও এম দেওয়া আছে, এখানেও এম দেওয়া আছে। তাহলে এফ ইকুয়াল টু এম, এই পুরোটা হচ্ছে এ, যেটাকে আমরা এখানে এফ বলি আর কি, ছোট হাতের এফ বলি, আমরা এম এ বলি, এফ ইকুয়াল টু এম এ আমরা ক্লাস 9-এ যেভাবে শিখছিলাম, এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে ত্বরণ। ওকে, গত পরশুদিন যেটা লেকচার 5-এ আমরা যে কাজটা করছিলাম সেই কাজটা একটু দেখে আসি। সেই প্রশ্নটা আমি এখানে নোট করে রাখছি এবং সেই প্রশ্ন আমরা আবার বোঝার চেষ্টা করব। তো সেখানে একটা কথা বলছিল, সেটা হচ্ছে বল নির্দিষ্ট বিন্দু হতে দূরত্বের বর্গের বিপরীত সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। বল নির্দিষ্ট বিন্দু হতে দূরত্বের বর্গের বিপরীত সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। তো কি বলছিল, বলকে যদি আমি এফ মনে করি, তাহলে এফ কিভাবে পরিবর্তিত হচ্ছিল, নির্দিষ্ট বিন্দু হতে দূরত্বের বর্গের বিপরীত সমানুপাতিক হারে। দূরত্বের বর্গের বিপরীত সমানুপাতিক মানে হচ্ছে আমরা যেটাকে বলি সে ব্যস্তানুপাতিক। ওকে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে সে পরিবর্তিত হচ্ছে। তো আমি বলছিলাম যে এই ইকুয়েশন একটা ঘ্যাবলা আছে। ঘ্যাবলাটা কি, এফ ইকুয়াল টু যদি আমরা এম এ বসাই তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু টেনশনে ফেলে দেয়। সেটা হচ্ছে এই এম কখনো দূরত্বের উপরে ডিপেন্ড করতে পারে না। এফ যদি সমানুপাতিক 1/x² লিখি, মানে এই প্রশ্ন অনুসারে আমি যদি এফ সমানুপাতিক 1/x² লিখি, তাহলে এফ এর জায়গায় যদি আমি এম এ বসাই, এখানে এটা আসলে আমরা অঙ্কে ছোট হাতের এফ ব্যবহার করি, বুঝার স্বার্থে আমরা ছোট হাতের এ লিখতেছি আর কি। যদি এফ ইকুয়াল টু আমি এম এ বসাই তাহলে বোঝানো হয় যে এই এম এবং এ দুজনই আসলে এক্স এর উপরে ডিপেন্ডেন্ট করতেছে, এক্স এর উপর ডিপেন্ড করতেছে। কিন্তু আসলে কখনোই এই যে এক্স এর উপরে তো এম ডিপেন্ড করে না, কারণ নিউটনিয়ান যে ফিজিক্স সেখানে ভর সবসময় একটা ধ্রুবক জিনিস, সে কারো উপর ডিপেন্ডেন্ট করে না, স্থান কাল পাত্র কোনো কিছু ডিপেন্ডেন্ট করে না। পৃথিবীতে রাখো যে ভর হবে, চাঁদে নিয়ে গিয়ে হলো একই ভর হবে, ওজন চেঞ্জ হইতে পারে, আমরা তো ওজন নিয়ে কাজ করতেছি না, এটা তো ভর। ওকে, যে কারণে আমরা এখানে যখন অঙ্কটা করতেছিলাম তখন আমরা এভাবে লিখছিলাম, তোমার নিশ্চয় মনে থাকবে, আমরা বলছিলাম এফ সমান হচ্ছে এম এফ, এটাকে এ না লিখে আমি এফ লিখি তাহলে বুঝে তার একটু সুবিধা হবে। এফ সমান এম এফ, তারপরে একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা লিখছিলাম এম, তারপরে লিখছি 1/x²। নিশ্চয়ই তোমাদের মনে আছে এখানে একটা এক্সট্রা এম লিখছিলাম। এই এম দিয়ে আমি কি বুঝেছিলাম, যে এখানের এম এবং এখানের এম দুটোটা ধ্রুবক। এই বাড়তি যে জিনিসটা আসতেছে সেই জিনিসটা আসলে কার জন্য, এফ এর জন্য। ওকে, কারণ এখানে যে কথাটা বলছে সেখানে কিন্তু ভরের কথা বলে নাই, এম শব্দটা উল্লেখ ছিল না, ভর শব্দটা উল্লেখ ছিল না। ফলে আমাকে এই কন্ডিশনে বুঝতে হয়েছে যে ভাই এম তো এক্স এর উপর ডিপেন্ডেন্ট হবে না। হ্যাঁ, বল এক্স এর উপর ডিপেন্ডেন্ট বলছে, ঠিক আছে, কিন্তু আমি যদি ক্লিয়ারলি কনসেপ্ট অ্যাপ্লাই করি তাহলে বলকে কিভাবে আমি এক্স এর উপর ভরকে কিভাবে আমি দূরত্বের উপর ডিপেন্ডেন্ট করাবো, নিউটনিয়ান ফিজিক্স এটা ইম্পসিবল। যে কারণে আমরা ওই দূরত্বের ইকুয়েশনটাকে ওই 1/x² যেটা আসতেছে তার সাথে এম গুণ করে ঠিক করছিলাম, তার সাথে এম গুণ করে তারপরে আমরা সেটাকে রাইট পজিশনে আনছিলাম। ওকে, কিন্তু আজকে যে প্রশ্নটা করতেছি এই প্রশ্নে আমাদেরকে সরাসরি এম গুণ করা অবস্থায় দিছে, ফলে আমরা আজকেরটাতে এফ ইকুয়াল টু সরাসরি লিখে দিতে পারতেছি। একটু দেখো,
এফ ইকুয়ালে যেটা লিখছি সেটা কিন্তু একটা এম আছে, দেখছো? তাহলে এখানে যেটা আমরা এম গুণ করে ঠিক করতেছি যে 1/x² উপরে ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এম এর উপর তো ডিপেন্ডেন্ট ছিল না, সেজন্য আমি এখানে একটা অতিরিক্ত এম ব্যবহার করছি। এখানেও দেখো 1/x² যেটা এফ ইকুয়াল টু 1/x² এর সাথে একটা কি ব্যবহার করছি, এম ব্যবহার করছি। কিন্তু আজকে আমরা সেই এমটা এখানে সরাসরি পাচ্ছি, প্রশ্নে সরাসরি দিয়েই দিছে। তাহলে প্রশ্নে সরাসরি কি দিছে, এম মিউ এত। তার মানে আমি আর এখানে কোনো ভুল খুঁজে পাচ্ছি না, কারণ এখানে এম কে এম এর জায়গায় রাখা হয়েছে, বাড়তি জিনিসটাই হচ্ছে আমার জন্য ত্বরণ। ওকে, সেটা আমরা একটু পরে জানতে পারবো। তাহলে এখানে যদি আমি এফ ইকুয়াল টু এম এ বসাই, বা এখানে এফ ইকুয়াল টু যদি এম এফ বসাই, এদিকে থাকবে এম মিউ। খেয়াল করো এখানে এত বল দ্বারা সরাসরি বলছে, ফলে এখানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক কিছু লিখতে পারবো না। যদি ওরা বলতো সমানুপাতিক বা এত হারে পরিবর্তনশীল, দূরত্বের উপরে নির্ভর করে পরিবর্তিত হয়, দূরত্বের সাপেক্ষে পরিবর্তনশীল বলতো, আমি এখানে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতাম। কিন্তু এখানে তো সরাসরি বলছে ফিক্সড এত বল দ্বারাই সে আকৃষ্ট হচ্ছে, সেজন্য আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করছি যে ফিক্সড এত দ্বারাই সে আকৃষ্ট হবে। ওকে, তাহলে মিউ এখানে আমরা লিখতে পারতেছি x + a⁴ ডিভাইডেড বাই x³। ওকে, তাহলে এখন দেখো দুই দিক থেকে এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই দিক থেকে এম ক্যান্সেল, এই দিক থেকে এম ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি এত। তো এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিতে আমি ভুলে গেছি। কারণ হচ্ছে এই বলটা আসলে দেখো ও বিন্দু অভিমুখী, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এদিকে, এই দিক হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, যে কারণে সে নেগেটিভ দিকে চাচ্ছে, এই জন্য আমরা এখানে নেগেটিভ চিহ্ন দিছি। আর এখানেও আমাকে নেগেটিভ চিহ্নটা রাখতে হবে, এটুকু জাস্ট মিস্টেক করছে, আর কিচ্ছু না। ওকে, তো এখন তাহলে আমি বুঝাইতে পারছি যে এখানে এম যেটা ভর সেটা এক্স্যাক্টলি থাকার কারণে আমি সরাসরি এফ ইকুয়াল টু দিয়ে দিতে পারছি। যদি এখানে বাই চান্স এই এমটা যদি না থাকতো, যদি এখানে বাই চান্স এমটা না থাকতো, তাহলে আমি কিভাবে লিখতাম? যদি এখানে এমটা না থাকতো তাহলে আমি লিখতাম এফ সমান এম এ সমান একটা বাড়তি এম গুণ করে লিখতাম। কারণ জিনিসটা তো পুরোটাই যেহেতু আমাকে ভর ছাড়া, কারণ ভর তো এখানে এম দিছে, এখানে যদি এমটা মিস থাকে তার মানে ভর এখানে অ্যাপ্লাই করে নাই। দ্যাট মিনস এই জিনিসটা ভরের জন্য দেয় নাই, ভরকে ইগনোর করে দেওয়া হয়েছে। ভরকে ইগনোর করলে বাকি ত্বরণ থাকে, ভরকে ইগনোর করলে, যে এমকে ইগনোর করলে বাকি থাকে ত্বরণ। দ্যাট মিনস এটা ত্বরণের জন্য দেওয়া হয়েছে। বলের দুইটা অংশ, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে ত্বরণ। যেহেতু এখানে এম এর অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি না, সেহেতু এখানে ভরকে দেয় নাই, সুতরাং আমাকে একটা এম গুণ করে তারপর ইকুয়েশনটা বানাইতে হবে, ঠিক যেটা আমরা এখানে বানাইছিলাম, যে এম গুণ করে তারপর ইকুয়েশনটা বানাইছিলাম। এম এফ সমানুপাতিক এম এত। এম এর কথা আমাকে ইকুয়েশনে বলে নাই, কিন্তু আমি এমকে অ্যাড করছি, কারণ হচ্ছে এই ব্যাপারটাতে আমরা এমকে ইনক্লুড না করলে আমরা কখনোই সেটা বল বলে বলতে পারবো না, সেটা একটু গ্যাঞ্জাম হয়ে যাবে। ওকে, আপাতত আমাদেরকে এম দিছে, তো আমাদের টেনশনের কিছু নেই। ওকে, তাহলে দেখো এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, এফ ইকুয়াল টু এত। তো আমি এই ডান পাশে যা আছে তা যেমন আছে তেমন থাক, আমি এটাকে আর চেঞ্জ করবো না। এখানে আমি একের পর এক এই জায়গাতে চেঞ্জ করতেছি। এফকে আমরা লিখতে পারি ডিভি/ডিটি, ডিভি/ডিটি। ওকে, এই ডিভি/ডিটিকে আমরা আবার লিখতে পারি ডিভি/ডিএক্স, ডিএক্স/ডিটি। এগুলো আর আমি বুঝাচ্ছি না আসলে। তো ডিএক্স/ডিটিকে আমি লিখতে পারি ভি, ডিএক্স/ডিটিকে আমি লিখতে পারি ভি। তাহলে আমরা বাম পাশে লিখতে পারি ভি ডিভি, আর ডিএক্সকে দিকে নিয়ে লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি, এদিকে পাচ্ছি ভি ডিভি, আর নিচে যে ডিএক্স ছিল সেই ডিএক্সকে আমি এখানে নিয়ে আসতেছি। তাহলে দেখো এক্স এর বংশগুলো এক সাইডে আছে, ভি এর বংশগুলো এক সাইডে আছে। এবার আমি যখন ওকে ইন্টিগ্রেশন করব, নির্দিষ্ট লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করব, তখন আমরা অটোমেটিক্যালি কি পেয়ে যাব, বেগের মান পেয়ে যাব। তো আমাদের আজকের প্রশ্নে কিন্তু বেগের মান চায় নাই, খুব ভালো করে খেয়াল করো। আজকের প্রশ্নে আমাকে বলছে এত সময়ে উহা মূল বিন্দুতে পৌঁছাবে। তো আমরা আসলে মূল বিন্দুতে পৌঁছানোর টাইমটা বের করব। তো মূল বিন্দুতে পৌঁছানোর টাইম কত হতে পারে সেটা একটু আমরা আন্দাজ করার চেষ্টা করি। তো এই ইকুয়েশনকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার জন্য আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি চাইলে, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমার এখানে 1 নম্বর সমীকরণের দরকার নেই। তো আমরা এখন বলবো যে তুমি চাইলে নেগেটিভ কেন আসছে সেই ব্যাখ্যাটা দিতে পারো। নেগেটিভ কেন আসছে সেই ব্যাখ্যাটা দিলেও চলে, না দিলেও এই প্রশ্নে কোনো সমস্যা নেই, টিচাররা বুঝে নেবে। ওই নেগেটিভ আসার যে ব্যাখ্যাটা আমি দিছি, যে এটা এই দিকে এদিকে, সেরকম করে একটা ব্যাখ্যা দিয়ে দিবা। ওকে, তো বলবো যে কণাটি ও বিন্দু অভিমুখী, এই জন্য ঋণাত্মক ধরা হয়েছে। অথবা একটা ব্যাখ্যা দিতে পারো, সেটা হচ্ছে দূরত্ব কমলে বেগ বাড়ে। দূরত্ব আর বেগের যেহেতু ইকুয়েশন আসছে, তো আমরা বলবো যে দূরত্ব কমলে বেগ বাড়ে, অথবা দূরত্ব কমলে বেগ বাড়ে। দূরত্ব কমলে বেগ বাড়ে, এই জন্য আমরা নেগেটিভ দিছি। যদি দোনোটাই বারে বারে হইতো, দোনোটাই কমে কমে হইতো, তাহলে পজিটিভ দিতে পারতাম। যেহেতু দোনোটাই বাড়ে পজিটিভ, দোনোটাই কমে তাও পজিটিভ দিয়ে দেওয়া যায়, কিন্তু একটা বাড়ে একটা কমে এমন অবস্থা আমরা নেগেটিভ ব্যবহার করবো। ওকে, তাহলে এখন এটাকে আমরা কোন সীমার মধ্যে সমাকলন করব? আমরা লিখব কি, যখন x ইকুয়াল টু a, তখন
ভি ইকুয়াল টু হচ্ছে 0। খেয়াল করো এক্স ইকুয়াল টু যখন এ, তখন এই জায়গায় বস্তুটা স্থির অবস্থায় ছিল, প্রশ্নে নিজ মুখে স্বীকার করছে, তাই এখানে স্থির অবস্থায় ছিল। আর যখন এক্স ইকুয়াল টু আমরা এক্স ধরছি, খেয়াল করো এখানে আমি এক্স ইকুয়াল টু এক্স ধরবো, এক্স ইকুয়াল টু এক্স ধরি, এক্স ইকুয়াল টু এক্স, তখন ভি ইকুয়াল টু হচ্ছে ভি। কারণ এই যখন এক্স ইকুয়াল টু এক্স হয়েছে তখন বস্তুটা এখানে এসে ভি বেগ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স দূরত্বে ভি ইকুয়াল টু ভি হয়েছে। এবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো একই কাইন্ডের অঙ্ক, জাস্ট ইন্টিগ্রেশনটা একটু ভিন্ন হবে, আর কিচ্ছু না। তাহলে আমরা এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি ভি ডি ভি, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে ভি লিমিটের মধ্যে, যে 0 থেকে ভি লিমিটের মধ্যে ইকুয়াল টু, এখানে ধ্রুবকগুলোকে আগে বাইরে বের করে নিয়ে মাইনাস মিউ ধ্রুবক, তাকে আমরা বাইরে লিখে ফেলি। ইন্টিগ্রেশন করব এ থেকে এক্স এর সাপেক্ষে, এবং যাকে ইন্টিগ্রেশন করবো সে হচ্ছে এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স কিউব, আর এটার সাথে থাকবে ডি এক্স। ওকে, তাহলে এখন আর আমার নিচের ইকুয়েশনগুলোর রাখার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এই মুহূর্তে আমরা ইন্টিগ্রেশন করে এটার আনসার বের করে নিয়ে আসবো। তাইলে কি করে এটার আনসার বের করে আনা যায়, খুব ভালো করে খেয়াল করলে আমরা দেখবো এটার ইন্টিগ্রেশন হবে ভি স্কয়ার বাই 2, যেটা আমরা গত ক্লাসে হয়ে আসছে। আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিব তার ডান পাশে বা উপরে নিচে, আর এখানে মাইনাস মিউ তার জায়গায় থাকবে। এখানে যখন আমরা ইন্টিগ্রেশন করবো, খেয়াল করো এক্সকে আলাদা ইন্টিগ্রেশন হবে, ওকে আলাদা ইন্টিগ্রেশন হবে, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে তো ওরা ডিভাইডেড আলাদা আলাদা হয়ে ইন্টিগ্রেশন হতে পারবে। তো এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন কি হবে দেখো, এখানে এ টু দি পাওয়ার 4 হচ্ছে ধ্রুবক, ফলে এ টু দি পাওয়ার 4 যেমন আছে তেমন থেকে যাবে এ টু দি পাওয়ার 4। ওকে, আর এই এ টু দি পাওয়ার 4 ধ্রুবক থেকে যাওয়ার পর যেটা বাকি থাকবে 1/x কিউব, তাকে ইন্টিগ্রেশন হবে। আর 1/x কিউবকে ইন্টিগ্রেশন করা যে কথা, এক্স ইনভার্স 3 এটাকে ইন্টিগ্রেশন করা একই কথা। কি বলছে, 1/x কিউবকে ইন্টিগ্রেশন করা যে কথা, এক্স ইনভার্স 3কে ইন্টিগ্রেশন করা একই কথা। তো ওকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সূত্র অনুযায়ী এক্স ইনভার্স 3 + 1 হবে, আর এখানেও -3 + 1 হবে, কারণ এক্স টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1, তো এখানে n এর মান হচ্ছে -3, ফলে এক্স টু দি পাওয়ার -3 + 1 ডিভাইড বাই -3 + 1 হয়েছে। তাহলে আলটিমেটলি যোগফল কত পাচ্ছি সেটা একটু দেখি, আমরা একেবারে বসাবো, ক্লিয়ারলি বসাবো। তাহলে এখানে নিচে পাচ্ছি -2 আর উপরে পাচ্ছি এক্স ইনভার্স 2। তো আমি -2টাকে যদি এভাবে লিখি 1/2, আর এখানে এক্স ইনভার্স 2কে যদি 1/x স্কয়ার লিখতে চাই তাহলে লিখতে পারি। তাহলে আমরা টোটাল আনসার পাচ্ছি -1/2x স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি কি -1/2x স্কয়ার। এটাই হচ্ছে ওর ইন্টিগ্রেশনের মান, আর আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে a থেকে x। ব্যাস, এবার আমাদের কাজ হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসানো এবং বসিয়ে আনসারটা নিয়ে আসা। আমার এই জায়গাটা দরকার না, আমি এই চিত্রটাও আপাতত মুছে দিই, পরে লাগলে আরেকবার আঁকবো, আশা করি যে লাগবে না, কারণ তোমরা তো ইতিমধ্যে এঁকেই ফেলছো, তাই না? তাহলে দেখো এখানে আমি আপার লিমিট লোয়ার লিমিট বসালে শেষ পর্যন্ত এটা ভি স্কয়ার বাই 2 হবে, এটা নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু থাকবে না। এখানে কি হবে সেটা একটু দেখার বিষয়। এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি, এই মাইনাসটা এখানে গুণ করে দিব আমি। তাহলে আমরা বাইরে পাচ্ছি মাইনাস মিউ, আর ভিতরে পাচ্ছি এক্স স্কয়ার বাই 2, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর উপরে পাচ্ছি এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2x স্কয়ার। আর এখন আপার লিমিট লোয়ার লিমিট এখানে বসাই নাই, কারণ আমরা একটু কি করছি, মানুষ করছি, যত্ন নিছি, তারপরে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাতে আমাদের কোনো অসুবিধা নেই। দেখি আপার লিমিট লোয়ার লিমিট বসাই, এক্স এর জায়গায় আমি যদি এক্স বসাই তাহলে আমরা এক্স স্কয়ার বাই 2 যেমন আছে তেমন পাবো, মাইনাস এক্স এর জায়গায় যদি এক্স বসাই তাহলে আমরা এ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2x স্কয়ার যেমন আছে তেমন পাবো। এরপরে মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো তখন একটা ব্র্যাকেট দিতে হবে। তো লোয়ার লিমিট কোথায় বসাবো, এক্স এর জায়গাতে বসাবো, কারণ ইন্টিগ্রেশনটা এক্স এর সাপেক্ষে করছিলাম। তাহলে এই যদি আমি এক্স এর জায়গায় বসাই তাহলে এটা হবে a স্কয়ার বাই 2 মাইনাস, এখানে এই যদি আমি এক্স এর জায়গায় বসাই তাহলে আমরা পাবো এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2a স্কয়ার, এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2a স্কয়ার। আর একটু গবেষণা করলে তুমি দেখবা a স্কয়ার আর এ টু দি পাওয়ার 4 কাটা যাচ্ছে, ফলে a স্কয়ার আর এ টু দি পাওয়ার 4 কাটা গেলে এখানে থাকবে শুধু a স্কয়ার। আর এটাই হচ্ছে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট বসানোর ফলাফল। এখন দেখো a স্কয়ার বাই 2 আর a স্কয়ার বাই 2 কাটা যাবে, কেন? কারণ একজন প্লাস একজন মাইনাস, অর্থাৎ লোয়ার লিমিট পুরা 0 হয়ে যাবে। তার লোয়ার লিমিট পুরা 0 হয়ে গেলে আমরা খালি এই জিনিসটা পাচ্ছি আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে। এবার আমি এখানে একটা লসাগু করব, লসাগুর ফলাফল কি হয় সেটা একটু আন্দাজ করার চেষ্টা করব। আচ্ছা, লসাগু না করে আরেকটা কাজ করতে পারি, আমার মাথায় একটা প্ল্যান আসছে, সেটা হচ্ছে এই 1/2 কমন নিয়ে নিব। তাহলে আমরা যদি 1/2 কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস মিউ বাই 2। ওই যে 1/2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 তো থাকবে না, এক্স স্কোয়ার থাকবে। কি বলছি, 1/2 কমন নিয়ে নিছি, তো 1/2 কমন নিয়ে গেলে এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে 1/2 চলে গেলে এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার থাকবে। ওকে, তো এখন 1/2 কমন নেওয়ার পিছনে মূল উদ্দেশ্য ছিল ওই পাশে একটা 2 আছে, দেখো
এই পাশে একটা নিচে 2 আছে, এই পাশে একটা নিচে 2 আছে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিব, ফলে আমি পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ, আর এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, এখন আমার ভি এর মান দরকার, আমি ভি স্কোয়ার চাই না, আমার দরকার ভি। আমি ভি পাওয়ার জন্য আমি কি করতে পারি? ভি পাওয়ার জন্য আমি উভয় পক্ষকে রুট করতে পারি, কিন্তু এই নেগেটিভ চিহ্ন থাকার কারণে আমি এক্ষুনি যদি উভয় পক্ষকে রুট করি বিষয়টা খুবই বিশ্রী হবে, যে কারণে আমি আগে নেগেটিভ চিহ্নটাকে ভিতরে গুণ করে দিই, ফলে আমরা পাচ্ছি মিউ, আর নেগেটিভ চিহ্ন গুণ করে দিলে আমরা এই নেগেটিভটা আগে পজিটিভ হয়ে সামনে চলে আসবে, আর এই পজিটিভটা নেগেটিভ হয়ে পিছনে চলে যাবে, ব্যাস এরকম পাচ্ছে। আর এখানে আমি চাইলে একটা লসাগু করে ফেলতে পারি, একেবারে লসাগু করে ফেললে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার, আর এখানে পাবো এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ওকে, এরপরে আমরা উভয় পক্ষকে কি করে দিব? রুট করে দেবো। উভয় পক্ষকে রুট করে দিলেই আমরা ভি এর মান পেয়ে যাচ্ছি। খুব ভালো করে খেয়াল করো, এই পাশে যদি রুট করে দিই তাহলে আমরা পাবো ভি, আর এই পাশে যদি রুট করে দিই তাহলে আমরা পাবো রুট ওভার মিউ, আর এখানে রুট করলে আমরা পাবো উপরেরটাতে পাবো যে রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর নিচেরটাকে রুট করলে আমরা পাবো শুধু এক্স, কেন ওই স্কোয়ার রুটে কাটা যাবে। ওকে, এই বিষয়টা আমরা পাচ্ছি। তো এখন যে সমীকরণটা পাইছি, এই সমীকরণের সাহায্যে আমরা বেগ নির্ণয় করতে পারবো, কিন্তু আমাদের বেগের দরকার নেই, আমাদের দরকার টাইম। এত টাইমে সে নাকি মূল বিন্দুতে পৌঁছাবে। তো আমরা মূল বিন্দুতে এক্স ইকুয়াল টু 0 হবে সেটা আমরা জানি, ওই 0 অ্যাপ্লাই করে টাইম এটা আসে কিনা সেটা আমাদের দেখার বিষয়। ফলে আমরা ভি নিয়ে পড়ে থাকবো না, আমরা এই অঙ্কে ভিকে মানুষ করব ডি এক্স বাই ডিটি লিখে, ডি এক্স বাই ডিটি, আর এটা হচ্ছে রুট ওভার মিউ, আর এখানে যা আছে তা। আমি একটা কাজ করি, আমি এই লাইনটা না লিখে আমি তোমাদেরকে বুঝাই দিলেই তো চলতেছে, তাই না? এই ভিকে আমি এভাবে লিখতে পারি, মানে পরের লাইনে dx বাই ডিটি লিখতে পারি। ওকে, বা এবার আমি কি করতে পারি, দেখো এক্স এর বংশগুলো এক সাইডে থাকবে, বাকিগুলো এক সাইডে থাকবে, তাহলে এক্স এর বংশে আমি এখানে ডিএক্স যাকে পাচ্ছি, ডিএক্স এর সাথে এখানে নিচে একটা এক্স আছে সেটা গুণ হয়ে যাবে, আর এই উপরে যেটা আছে সেটাও এক্স এর বংশ, তো সে এখানে নিচে চলে আসবে এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আমি একটু তাড়াহুড়ো করে বুঝাই, কারণ হচ্ছে এখন তোমরা থার্ড ইয়ার উঠছো, মোটামুটি বিষয়গুলো ব্যালেন্সেবল জানার কথা, যে কারণে আমি একটু দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এই এক্স নিচে ছিল সেখানে উপরে আসছে, এই এক্স এর রাশিটা উপরে ছিল সে নিচে আসছে, তো এখানে একটা ডিটি ছিল যেটা রুট ওভার মিউর সাথে ডিটিটা গুণ আকারে আছে। তাহলে এখন এই ইকুয়েশন আমাকে টাইম এবং দূরত্ব দিবে, তো আমার সেটাই দরকার, টাইম এবং দূরত্ব। মূল বিন্দুতে দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর টাইম কত, এই পাই বাই 4 রুট মিউ। আমি এই টাইমটা জানি না, আমি অঙ্কটা কিভাবে করব, দেখো আমি অঙ্কটা করব এভাবে যে এই টাইমটা আমি জানি না, কত টাইম লাগবে সেটা আমি জানি না, অর্থাৎ মূল বিন্দুতে পৌঁছাতে কত টাইম লাগবে সেটা আমি জানি না, আমি সেটা বের করব। মূল বিন্দুতে পৌঁছাতে কত টাইম লাগে সেটা আমি বের করব। আমি মূল বিন্দুতে পৌঁছাতে যে টাইমটা বের করব সেই টাইমটা যদি এটা হয় তাহলে দেখানো হয়, আর যদি এটা না হয় তাহলে আমি ভুল করছি কোথাও। তাহলে এখন দেখো এই ইকুয়েশনকে এখন আমরা কোন লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে পারি সেটা একটু দেখব। আমরা একটু ছবিটা আরেকবার আঁকার চেষ্টা করব। আমাদের ছবিটা ছিল ঠিক এরকম, এখানে ছিল এ বিন্দু, এখানে ছিল ও বিন্দু, আর এখানে কোথাও একটা পি বিন্দু ছিল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যখন এক্স ইকুয়াল টু এ তখন টাইম ছিল 0, কারণ তখন মাত্র টাইম শুরু করতেছিলাম। ওকে, তাহলে আমরা বলবো যে যখন এক্স ইকুয়াল টু এ তখন টি ইকুয়াল টু হচ্ছে 0, আবার যখন এক্স ইকুয়াল টু এক্স, খেয়াল করো এখানে কিন্তু তোমাকে বলছে কি মূল বিন্দুতে পৌঁছাবে, বইয়ে এভাবে করছে এক্স ইকুয়াল টু 0 দিয়ে করছে, আমি এক্স ইকুয়াল টু 0 দিয়ে করবো না, আমি আমার প্রাচীন ধারণাকে ব্যবহার করে করব। প্রাচীন ধারণা যেভাবে করছি এক্স্যাক্টলি সেভাবে করব, শান্তি পাবো। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু যখন এক্স তখন টাইম কত ছিল, টি সময় ছিল। তো আমরা বলছিলাম এরকম যে কণাটি টি সময়ে পি বিন্দুতে আসছে, তো টি সময় যদি কণাটি পি বিন্দুতে আসে তাহলে এই দূরত্বটা কত, এক্স ইকুয়াল টু এক্স। তার মানে যখন এক্স ইকুয়াল টু এক্স তখন টি ইকুয়াল টু হচ্ছে টি, টি ইকুয়াল টু হচ্ছে টি, অর্থাৎ টি ইকুয়াল টু যখন 0 তখন সে এক্স ইকুয়াল টু এ তে ছিল, আর টি ইকুয়াল টু যখন টি হয়েছিল তখন সে এক্স ইকুয়াল টু এক্স বিন্দুতে আসছিল। এই লিমিটের মধ্যে আমি এখন উপরের ইকুয়েশনটা কি ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন কি পাচ্ছি, দেখো এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর এখানে আপার লিমিট লোয়ার লিমিট যেটা সেটা হচ্ছে এ থেকে এক্স
আর ইকুয়াল টু এই জায়গায় আমরা রুট ওভার মিউকে ধ্রুবক যেহেতু সেহেতু তাকে বাইরে বের করে রাখি আর ইন্টিগ্রেশন হবে 0 থেকে টিতে ডিটিকে। ওকে, আর বাকি কি ইন্টিগ্রেশনের কাজ আমাকে একটু বুঝাই দিতে হবে, কারণ এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু একটু ঝামেলা আছে। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অধ্যায়ে, বা এই অধ্যায়ে না, ফুললি বলবিদ্যায় আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। খুবই উন্নত এক্সট্রাঅর্ডিনারি ধারণা থাকতে হবে এমন নয়, জাস্ট যথেষ্ট ধারণা থাকতে হবে যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন সম্পর্কে। তো এখানে যে অঙ্কে যে সূত্রটা কাজে লাগে সেই অঙ্কে সেই সূত্র সেই টেকনিকগুলো আমরা শুধুমাত্র শিখবো। ইন্টিগ্রেশন করার অনেক ধরনের টেকনিক আছে, টেকনিকের কোনো শেষ নাই, ইন্টিগ্রেশনের টেকনিকের কোনো শেষ নাই। তো আমরা অত টেকনিক আমরা শিখবো না, জানবো না, অ্যাপ্লাইও করবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো বলবিদ্যায় যেই ইন্টিগ্রেশনগুলো আমাদের লাগবে শুধু সেই টেকনিকগুলোই আমরা শিখবো, বাড়তি টেকনিকগুলো ঝেটিয়ে বিদায় করে দিব জীবন থেকে, দরকার নেই। তাহলে এখন দেখো, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তো সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে না। কেন? খেয়াল করো, এটা যদি এরকম হইতো এ থেকে এক্স, এটা লিমিট কোনো ব্যাপার না, এই উপরে যদি এক্সটা না থাকতো তাহলে আমি এটাকে সরাসরি সূত্র লিখতে পারতাম, কারণ একটা সূত্র আছে ইন্টিগ্রেশন অফ 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে কজ ইনভার্স বা সাইন ইনভার্স। এই সূত্রটা আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। কি বলছি? 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে তখন আমরা সাইন ইনভার্স এক্স বাই এ লিখতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে এখানে 1/, না, এটা এক্স বাই আছে, যে কারণে আমাকে একটা কাজ করতে হবে যে রুট ওভারটা যেন এখান থেকে চলে যায়, এই রুট ওভারটা যেন এখান থেকে চলে যায় সেই ব্যবস্থা আমাকে কোনো না কোনোভাবে করতে হবে। তো আমি যদি এই রুট ওভারটাকে তাড়াইতে চাই তাহলে আমাকে ধরি একটা অংশ আসতে হবে, তো আমরা বলবো ধরি। খেয়াল করো, এইখানে ইন্টিগ্রেশনগুলো প্রায় কাছাকাছি লেভেলের, অর্থাৎ গত ক্লাস, তার আগের ক্লাস ইন্টিগ্রেশনগুলো আর আজকের ক্লাসে ইন্টিগ্রেশনগুলো দেখবা যে প্রায় কাছাকাছি, এগুলো খুব একটা বেশি জটিল নয়, অর্থাৎ একটা জানলে বাকিগুলো জেনে যাওয়া যায়। তো এখানে দেখো, আমরা এখানে এই রাশিটাকে এমন কিছু ধরবো, মানে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই জিনিসটাকে আমরা এমন কিছু ধরবো, এমন একটা মান ধরবো যেন রুট ওভার চলে যায় এবং এক্সও চলে যায়, রুট ওভারও চলে যায়, এক্সও চলে যায়, সেরকম ধরতে হবে। তো এরকম রুট ওভার থাকলে, এরকম রুট ওভারের ভিতরে এস স্কয়ার মাইনাস এক্স কে এরকম থাকলে আমি বলছিলাম যে এক্স ইকুয়াল টু কস থিটা ধরতে। তো এক্স ইকুয়াল টু কস থিটা ধরলে বেশি সুবিধা পাওয়া যায়, সাইন থিটা ধরলেও সুবিধা পাওয়া যায়। রুট ওভার থাকলে কি বলছে? রুট ওভার থাকলে কি কি ধরতে হবে? কস থিটা ধরতে হবে। তো এখন আমি এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু একটা জিনিস ধরবো। আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু কেন ধরতেছি? কারণ হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 4 কে আমি ভেঙে এক্স স্কোয়ার হোল স্কোয়ার আনতে পারি, মানে স্কোয়ার ফরমেশন আনতে পারি। এক্স টু দি পাওয়ার 4 কে আমি স্কোয়ার ফরমেশনে আনতে পারি। এই অঙ্কে আমি যদি করি তাহলে এখানে আমি এক্স ইকুয়াল টু কস থিটা ধরবো, এক্স ইকুয়াল টু কস থিটা, এক্স ইকুয়াল টু কেন? কারণ স্কোয়ারকে বাদ রেখে যে জিনিসটা থাকবে সেটা এগুলোই আমি ধরে আনসার করতে পারবো। কিন্তু এখানে যদি আমি স্কোয়ারকে বাদ রেখে করতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে আমি এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো আমি যদি এই স্কোয়ারটাকে ইগনোর করি তাহলে বাকি কি থাকে? এক্স স্কোয়ার। ওই এক্স স্কোয়ার সমানই আমাকে ধরতে হবে, সেজন্য আমি এখানে এক্স স্কোয়ার সমান ধরতেছি। আর এক্স স্কোয়ার সমান আমাকে এমন একটা মান ধরতে হবে যেন এই জায়গায় এ টু দি পাওয়ার 4 আসে। এক্স স্কোয়ার সমান এমন একটা মান ধরতে হবে যেন এই জায়গায় এ টু দি পাওয়ার 4 আসে। তো আমি যদি এ ধরি, এক্স স্কোয়ারের জায়গায় যদি এ ধরি তাহলে একটু খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার জায়গায় যদি এ হয় তাহলে আমরা আনসার পাচ্ছি এ স্কোয়ার। কেন? কারণ এক্স স্কোয়ার পুরোটার জায়গায় আমি পাচ্ছি এ, আর ওই স্কোয়ারটা বসে খালি এ স্কোয়ার আসতেছে, এ টু দি পাওয়ার 4 আসতেছে না। তো এখানে এ টু দি পাওয়ার 4 না আসলে আমি কমন নেওয়ার সময় এ টু দি পাওয়ার 4 কমন নিতে পারবো না, যে কারণে আমি এখানে এ স্কোয়ার নিই। তো আমি যদি এখানে এ স্কোয়ার নিই তাহলে ঘটনা কি ঘটবে? এক্স স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার, তার উপরে আবার একটা স্কোয়ার আছে, ফলে এ টু দি পাওয়ার 4 পাচ্ছি। এখন এ টু দি পাওয়ার 4 কমন নেওয়ার পর যে জিনিসটা বাকি থাকবে, এ টু দি পাওয়ার 4 কমন নেওয়ার পর যে জিনিসটা বাকি থাকবে সেটা এরকম হইতে হবে, 1 মাইনাস কস স্কয়ার থিটা অথবা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হইতে হবে। তো আমি সেজন্য একটা কস থিটা ধরবো, স্কোয়ার ধরবো না, কস থিটা ধরবো। কেন? কারণ আমি যদি এক্স স্কোয়ারের জন্য কস থিটা ধরি তাহলে ওই স্কোয়ার এমনি সেখান থেকে বেনিফিট দিচ্ছে, ফলে কস স্কয়ার অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। তাহলে আমরা কি ধরলাম? এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরলাম এ স্কোয়ার কস থিটা। ওকে, তো কয়েকদিন করলে দেখবা যে এগুলা বারবার রিপিট করতেছে, আবার রিপিট করতেছে, ফলে তোমাদের কষ্ট হবে না বেশি। তাহলে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস থিটা ধরলাম। তো এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস থিটা ধরা মানে হচ্ছে এক্স চলক থেকে জাম্প করে থিটা চলকে ট্রান্সফার হয়ে যাওয়া। তো আমি সেটা যদি করতে চাই তাহলে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো টুয়াইজ এক্স, কার সাপেক্ষে করছি সেটা পাশে লিখে রাখি। আর এটাকে যদি আমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে এ স্কোয়ার ধ্রুবক কস থিটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস সাইন থিটা,
মাইনাস সাইন থিটা, এবং তার সাথে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, ফলে ডি থিটা লিখে রাখতে হবে। ওকে, তো এখান থেকে আমি চাইলে এক্স ডিএক্স সমান বের করে নিতে পারি। এক্স ডিএক্স সমান হচ্ছে, একটা কাজ করি, আগে প্লাস মাইনাসে মাইনাস করে দিই, প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন থিটা, এভাবে লিখতে পারি। কি করছি দেখো, আসলে করছে কি, এখানে একটা 2 ছিল না, ওই 2টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না, 2টাকে এখানে নিচে পাঠিয়ে দিচ্ছি, এখানে প্লাস মাইনাসে মাইনাস লিখছি, এ স্কোয়ার সাইন থিটা, বাকি সব যেমন আছে তেমন লিখে দিচ্ছি। ওকে, এখন দেখো মজার ব্যাপারটা এখন আসছে, এটা কি এক্স ডিএক্স, তাহলে এটা কি এক্স ডিএক্স, তাহলে পুরো এক্স ডিএক্স কে আমরা চেঞ্জ করে ফেলতে পারতেছি। কিভাবে? আমরা এমন একটা মান ধরছি যাতে নিচের থেকে এমন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, এমন একটা জিনিস নিয়ে আমরা কাজ করতেছি যেন উপরেরটা মিলে যায়। এই উপরে এক্স ডিএক্স পুরো মিলে গেছে। তাহলে এই ধরনের বিষয়গুলোকে আমি ইন্টিগ্রেশনের নাম দিছি কান টানলে মাথা আসে সিস্টেম। তাহলে এই কান ধরে টানা শুরু করছি, এই জিনিসটার একটা কান খুঁজে বের করতে হবে, কান ধরে টানা শুরু করছি, মাথা অটোমেটিক আনসার চলে আসছে। ওকে, তো এখন দেখো আমি এখন এটাকে যদি পাইলাম, এখন আমি যেহেতু এক চলক থেকে আরেক চলকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ফলে আমার আপার লিমিট লোয়ার লিমিট সম্পর্ক একটা ধারণা লাগবে, অর্থাৎ আমার আপার লিমিট লোয়ার লিমিটগুলো চেঞ্জ হতে হবে, এক্স এর লিমিটের সাথে থিটার লিমিটকে কম্পেয়ার করতে হবে। ওকে, তো এক্স এর লিমিটের সাথে থিটার লিমিটকে যদি আমি কম্পেয়ার করি, এক্স এর লিমিট আগে কি ছিল, এ থেকে এক্স, তো এক্স এর লিমিট এ হইলে কত হবে আর এক্স হলে কত হবে সেটা একটু দেখি। এক্স এর মান যদি এ আমি এখানে বসাই, তাহলে কি পাচ্ছি, এক্স এর মান এখানে যদি এ বসাই, তাহলে এটা হবে এ স্কোয়ার কাটা গিয়ে আমরা পাবো কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে 1 ইকুয়াল টু কস থিটা, তো এটার মানে হচ্ছে কজ ইনভার্স 1 ইকুয়াল টু থিটা, অর্থাৎ আমি যদি থিটাকে রেখে দিই তাহলে কজ এদিকে এসে কজ ইনভার্স 1 হবে। কজ ইনভার্স 1 মানে হচ্ছে কস কত ডিগ্রির মান 1 সেটা জিজ্ঞেস করতেছে, তো আমরা জানি যে কস 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা পাচ্ছি কি, এই জায়গায় পাচ্ছি কি 0, অর্থাৎ থিটা ইকুয়াল টু পাচ্ছি 0। তাহলে যখন আমরা এক্স এর মান এ নিব তখন থিটার মান পাবো 0, আর যখন আমি এক্স এর মান এক্সই বসাই দিব তখন আমি কি পাবো, দেখো এক্স এর মান যদি এক্সই বসাই দিই তাহলে এই ইকুয়েশনটা যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস থিটা। তো এ স্কোয়ারকে আমি নিচে নামাই আনি, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কস থিটা। তো কসকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু থিটা, কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু থিটা। তাহলে আমি লিখে দিই কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই জিনিসটা পাচ্ছি কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, অর্থাৎ যখন এক্স এর মান এক্স থাকবে তখন থিটার মান হবে কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, এবার আমি ইন্টিগ্রেশনটা শেষ করতে পারবো আশা করা যায়। এতক্ষণ আমরা মান ধরে মাত্র এই ইন্টিগ্রেশন শুরু করার প্রসেস আসছে। তাহলে এখন দেখো এটাকে আমি কি করতে পারি, তাহলে এখন আমি এভাবে লিখতে পারি, এখানে যে জায়গায় এ দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্স এর লিমিট, এই যে ডিএক্স, তাহলে এখানে যে জায়গায় এ দেখা যাচ্ছে সেটা কার লিমিট, এক্স এর লিমিট। তো এক্স এর লিমিট এ হলে থিটার লিমিট কত হয় 0, আমি নতুন লিমিট বসাবো, আর এক্স এর লিমিট এক্স হলে থিটার লিমিট কত হয়, থিটার লিমিট হয় কজ ইনভার্স এত, তাহলে সেটা লিখে দেব কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ব্যাস লিখলাম। এবার এখানে যা আছে তাদেরকেও চেঞ্জ করে দেবো, কারণ আমি লিমিট ইতিমধ্যে থিটাতে চলে গেছে। তাহলে এক্স ডিএক্স এর বদলে আমি কি লিখতে পারবো, এই এক্স ডিএক্স এর বদলে আমি যা লিখতে পারবো সেটা আমি পাশে লিখবো। ওকে, আগে আমি এটাকে মানুষ করি, তাহলে এই রুট ওভার 1 বাই এখানে যে রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দেখা যায়, সেখানে আমি কি লিখতে পারি দেখো তো, রুট ওভার এ টু দি পাওয়ার 4 তার জায়গায় থাক মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এ স্কোয়ার কস থিটা হোল স্কোয়ার, এ স্কোয়ার কস থিটা হোল স্কোয়ার, এ স্কোয়ার কস থিটা হোল স্কোয়ার। তুমি যদি বুঝতে না পারো, বুঝতে কষ্ট হয়, তাহলে আমি তোমাকে বুঝতে সহজ করার জন্য এভাবে করতে পারি। দেখো বিষয়টা, এক্স টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, ওকে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো এখন এক্স স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার কস থিটা, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমাকে লিখে দিতে হবে এ স্কোয়ার কস থিটা, তো এক্স স্কোয়ারের উপর একটি স্কোয়ার ছিল সেটা তো তার জায়গায় পড়ে থাকবে, এক্স স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার কস থিটা লিখছি, তার উপরে তো স্কোয়ারটা থেকে যাবে। তো আলটিমেটলি কি হবে, স্কোয়ারটা যখন ওর সাথে গুণ হবে তখন এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4, আর স্কোয়ারটা যখন ওর উপর আসবে তখন আসবে কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি যে এ টু দি পাওয়ার 4 কজ স্কোয়ার থিটা। তাহলে কি করলাম, এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা এ টু দি পাওয়ার 4 কজ স্কোয়ার থিটা হিসাব করে লিখে ফেললাম। ওকে, এখন দেখো এটা তো লিখছি, এখানে এক্স ডিএক্স আছে না, এক্স ডিএক্সটাকে আমি পাশে নামাই চিন্তা করব, এক্স ডিএক্সটাকে আমি এই পাশে নামিয়ে চিন্তা করব, অর্থাৎ আমরা এটুকু করার প্রয়োজনে যাচ্ছে আর কি। তাহলে এক্স ডিএক্সকে আমি এই পাশে নামাই চিন্তা করলে কি হবে, এক্স ডিএক্স এর জায়গায় আমরা লিখতে পারবো মাইনাস এ স্কোয়ার বাই 2
তাহলে আমরা একটু লিখি মাইনাস এ স্কোয়ার বাই 2 আর হচ্ছে সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটা। ওকে, তাহলে এখন সব কিছুই লিখে ফেললাম ইকুয়াল টু ওই ইকুয়ালের ওই পাশে যেটা আছে সেটা এসে বাম দাকে আবার লিখতে হবে রুট ওভার মিউ, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিই। তো তোমরা এতদিন ধরে ইন্টিগ্রেশন করে বুঝছো যে ইন্টিগ্রেশন ডিটি, এটার আনসার করলে ইন্টিগ্রেশন হবে টি, ওই টি যদি আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাই তাও সেটা টি আসবে, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে সেটা টি আসবে। তো আমি সরাসরি করে দিছি। এবার বাম পাশের এগুলো নিয়ে কাজ করি, কি করতে পারি এখানে দেখি। প্রথমে আমি যেটা করতে পারতেছি সেটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই 2, এটা ধ্রুবক, তাকে আমি বাইরে বের করে আনবো। ফলে মাইনাস এ স্কোয়ার বাই 2 এটা ধ্রুবক, বাইরে বের করে আনছি। ইন্টিগ্রেশন 0 থেকে কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার তার জায়গায় থাক। আর এই রুটের ভিতরে যেটা করতে পারতেছি অভাবনীয় একটা কাজ, সেটা হচ্ছে রুটের ভিতরে আমি এ টু দি পাওয়ার 4কে কমন নিব। রুটের ভিতরে এ টু দি পাওয়ার 4কে কমন নিব, তাহলে আমি এখানে পাবো 1 আর এখানে পাবো কজ স্কোয়ার থিটা। রুটের ভিতরে যদি আমি এ টু দি পাওয়ার 4কে কমন নিই তাহলে আমি পাবো এ টু দি পাওয়ার 4কে কোনো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। খুব ভালো করে খেয়াল করলে তুমি, আচ্ছা বাকিগুলো একটু লিখে ফেলি। আর এখানে আমরা থাকতেছি আমাদের সাইন থিটা ডি থিটা। আমি চাইলে সাইন থিটা উপরে লিখতে পারতাম, আর দরকার নেই, এখানে থাকলেই হচ্ছে। তো এখন দেখা এই 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো সাইন স্কোয়ার থিটা। তুমি চাইলে পরের লাইনে লিখতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখন দেখো স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে আমরা আলটিমেটলি আর রুট ওভারটাকে হারাই ফেলবো। আর কি পাবো? এ টু দি পাওয়ার 4 এর উপর রুট মানে হচ্ছে এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 এর উপর রুট মানে আমরা পাবো এ স্কোয়ার। আর সাইন স্কোয়ারের উপর রুট তার মানে আমরা পাবো সাইন থিটা, কেন স্কোয়ার রুটে কাটা গেলে খালি সাইন থিটা। তাহলে আমরা কি পাচ্ছি? রুট ওভার যদি আমাদের সাথে কাজ করে তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার সাইন থিটা। ওকে, তাহলে এই সাইন থিটা এবং এই সাইন থিটা যদি আমি কেটে দিই তাহলে আমরা কি পাচ্ছি? এই সাইন থিটা এবং এই সাইন থিটা যদি আমি কেটে দিই তাহলে আমরা পাবো 1 বাই এ স্কোয়ার ডি থিটা, 1 বাই এ স্কোয়ার ডি থিটা। মানে অনেকগুলো লাইন আমি বুঝাচ্ছি, তুমি আস্তে আস্তে একটার পর একটা লেখো। তারপরে এই 1 বাই এ স্কোয়ার আবার ধ্রুবক, সে যদি বাইরে চলে যায় তাহলে আমরা কি পাবো? মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 এই আর হচ্ছে 1 বাই এ স্কোয়ার আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর হচ্ছে ডি থিটা। তার মানে আমরা কি পাইলাম? এখানে দেখো এ স্কোয়ারের স্কোয়ার ক্যান্সেল, তাহলে আমরা পাবো 1 বাই 2, 1 বাই 2 আর ইকুয়াল ওই পাশে যেটা আছে রুট ওভার মিউ টি, এটা তো প্রত্যেক লাইনেই থাকবে রুট ওভার মিউ টি। তাহলে এখন দেখো ইন্টিগ্রেশন ডি থিটা এটার আনসার করলে আমরা টোটাল অঙ্কের শেষ পর্যায়ে চলে আসতেছি, আমাদের আর কষ্টের কিছু নেই। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো থিটা। কেন শুধু থিটা কেন পাবো? কারণ ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান শুধুই এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা সমান শুধুই থিটা। আর আপার লিমিট লোয়ার লিমিট বসে দিই 0 থেকে কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার মিউ টি। আর এখানে বাইরে মাইনাস হাফ যেমন আছে তেমন থাক। ওকে, এই প্রত্যেকটা লাইনে তুমি বা দিবা, বা এগুলো দিবা। ওকে, তো আশা করা যায় যে অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের দেখা দরকার যে আনসারটা আসলে কত আসে। এখানে আনসার যাই আসুক, এখানে আনসার নিয়ে মাথা ব্যথা নেই, এটার আনসার তো আমরা পেয়েই যাচ্ছি। তাহলে লাস্টলি কি পাবো? 1 বাই 2। খেয়াল করো এখানে থিটার জায়গায় যদি আমি আপার লিমিট বসাই তাহলে আপার লিমিট এটাই বসবে, আর লোয়ার লিমিট তো 0, তো লোয়ার লিমিট না বসাইলেও মানে না কল্পনা করলেও চলবে। তার মানে আপার লিমিট লোয়ার লিমিট দুটোটা যদি আমি বসাই তাহলে আমরা শেষ পর্যন্ত পাবো এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এইরকম। তাহলে খেয়াল করো আমি যদি থিটার জায়গায় কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বসে তাহলে এটা পাবো মাইনাস লোয়ার লিমিট 0 যদি থিটার জায়গায় বসে তাহলে তো 0ই পাবো, ওটার হিসাব করে লাভ নাই। এত ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার মিউ টি। তো আমি এখান থেকে টাইম বের করব, কারণ আমি বলছি কি, ওরা বলছে কি এত টাইমে এসে কোথায় পৌঁছায়? মূল বিন্দুতে পৌঁছায়। তো আমি এখান থেকে টাইম ইকুয়াল টু বের করে রাখবো যাতে আসলে মূল বিন্দুতে পৌঁছাইতে এত টাইম লাগে কিনা সেটা আমি চেক করার চেষ্টা করবো। তাহলে আমি টি ইকুয়াল টু বের করবো। তাহলে আমরা এক কাজ করি, এই রুট ওভার মিউ যেটা সেটাকে আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমরা পাবো 1 বাই 2 রুট ওভার মিউ আর হচ্ছে কজ ইনভার্স যা আছে তা কজ ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টি, এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টি। আচ্ছা, রুট ওভার মিউর সামনে কোনো মাইনাস আমাদেরকে আগে ছিল? আচ্ছা, আমরা এখানে একটা গ্যাঞ্জাম অনেক আগে করে আসছি, আমি একটা ভুল করে আসছি। ভুলটা হচ্ছে যখন আমি বেগের ইকুয়েশন পাইছিলাম রুট ওভার করছিলাম সেখানে একটা মাইনাস আসা দরকার ছিল, কিন্তু আমি সেটা দিই না। তোমাদেরকে একটু বিষয়টা বুঝাই দিই। একটা মানে ছোট খুবই সামান্য মিস্টেক হয়ে গেছে।
মিস্টেকটা আমি একটু ঠিক করে দিই, বেশিক্ষণ লাগবে না, আর তোমরা না বুঝারও কিছু নেই। তোমরা যেখানে আমরা ভি ইকুয়াল টু বের করছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে ভি স্কোয়ার ইকুয়াল টু, আসলে একটু খাতা উল্টাই দেখো, ভি স্কোয়ার যেখানে আসছিল সেই জায়গার ইকুয়েশনটা এরকম আসছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু, আমি একটু এটা ঠিক করে দিই, ভি স্কোয়ার ইকুয়াল টু আসছিল ভি স্কোয়ার ইকুয়াল আসছিল রুট ওভার মিউ, তারপরে আসছিল রুট ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এরকম আসছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এক্স স্কোয়ার আসছিল, এরকম আসছিল ভি স্কোয়ার এগুলো। এরপরের লাইনে এরকম আসছিল, আসলে ভুল করতেছি মনে হয়, এরকম, এই রুট ছিল না সরি, এরকম আসছিল, এরকম ছিল। ওকে, এরপরে আমরা ভি বের করার জন্য একবার রুট করছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে পড়তেছে, ভি বের করতে আমরা কি করছিলাম, রুট করছিলাম। এই ভি বের করার জন্য যখন আমি রুট করছিলাম তখন আমি প্লাস মাইনাসের কথাটা বলতে ভুলে গেছিলাম, মানে প্লাস হবে নাকি মাইনাস হবে, কারণ রুট করলে তো দোনোটাই আসবে, প্লাসও আসবে মাইনাসও আসবে। ওই ভি স্কোয়ারকে যখন আমি রুট করতেছিলাম তখন একটা মাইনাস চিহ্ন আমার দেওয়া উচিত ছিল, রুট ওভার এত এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 রুট ওভার এত আর হচ্ছে এক্স স্কোয়ার। এখানে প্রথমে একটা মাইনাস ছিল, সেই মাইনাসকে আমরা গুণ করে প্রথমে এটাকে প্লাস বানাইছিলাম, এরপর আমি রুট করতেছি, রুট করলে সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন আসে, কিন্তু আমরা কোনটা নিব, প্লাস নিব নাকি মাইনাস নিব? তো আমাদের যেহেতু কণাটা কোন দিকে যাচ্ছে, দূরত্ব যত কমতেছে বেগ তত বাড়তেছে, উল্টা হচ্ছে, তো সেই কারণে আমরা এখানে নেগেটিভ চিহ্ন নেওয়ার চেষ্টা করব। এবং নেগেটিভ কেন নিছি, তখন আমরা বলবো যে দূরত্ব কমলে বেগ বৃদ্ধি পায়, এই জন্য ঋণাত্মক চিহ্ন নেওয়া হয়েছে। এই একটা কথা তোমাকে লিখে দিতে হবে, দূরত্ব কমলে বেগ বৃদ্ধি পায়, এই জন্য ঋণাত্মক চিহ্ন নেওয়া হয়েছে। তো এখানে যদি আমি ঋণাত্মক চিহ্ন নিই মাইনাস, আলটিমেটলি এখানে প্রত্যেকটি ইকুয়েশনের সামনে একটা মাইনাস চিহ্ন থেকে যাবে, প্রত্যেকটি ইকুয়েশনের সামনে, মানে অতিরিক্ত মাইনাস চিহ্নটা একটা থেকে যাবে। খুব ভালো করে খেয়াল করো, এতক্ষণ ধরে যেগুলো করছে ভি এর পর থেকে যেখানে করছো, যেখানে রুট ওভার মিউ ছিল শুধুমাত্র, সেখানে সবার সামনে একটা অতিরিক্ত মাইনাস অ্যাড করে দাও। ওকে, তো অতিরিক্ত মাইনাস অ্যাড যদি আমি করে দিই, বাদ বাকি সবগুলো ঠিক রাখো, বাদ বাকি কোনো কিছুতে কিচ্ছু করিও না, খালি একটা অতিরিক্ত মাইনাস চিহ্ন অ্যাড করে দিতে থাকো, বা এই পাশে যা আছে তা হতে থাক। এই পাশে তো শুধুমাত্র মাইনাস চিহ্ন অ্যাড হলে জাস্ট এখানে মাইনাস মিউটি আসবে আর কি, ইন্টিগ্রেশন হয়ে জাস্ট মাইনাস কি আসবে, মিউটি আসবে। এখন তো শুধু প্লাস রুট ওভার মিউটি আসছে, তখন শুধুমাত্র মাইনাস রুট ওভার মিউটি আসবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না, এই পাশে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। তো ঘটনার প্রেক্ষিতে দেখো, যেহেতু এদিকে একটা মাইনাস রুট ওভার মিউটি আছে, তো এই মাইনাস রুট ওভার মিউ আমি নিচে নিয়ে আসলে এই মাইনাস আর এই মাইনাসে কাটা যাবে, ফলে আমরা টি ইকুয়াল টু পাবো এত। তো আমি এটাকে একটু সুন্দর করে লিখি, টি এদিকে না লিখে আমি টিকে এদিকে লিখতে পারি যে টি ইকুয়াল টু এত। ওকে, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখো, কারণ হচ্ছে একটা সামান্য চিহ্নের কথা না বলার কারণে অঙ্কের এখন টাইম চলে আসতো নেগেটিভ, এখন কিন্তু টাইম ঠিকঠাক আসবে। এই সমীকরণের সাহায্যে আমি টাইম বের করতে পারবো। তাহলে এখন বলবো, যখন কণাটি মূল বিন্দুতে আসবে, আমি এটাকে চাইলে 1 নম্বর সমীকরণ দিতে পারি, কারণ এই সমীকরণ থেকে আমি টাইম বের করব। টাইম কেন বের করব, কারণ আমাকে দেখাইতে বলছে এই টাইমেই ঘটনাটা ঘটছে, মানে এই টাইমেই কণাটা মূল বিন্দুতে আসছে। তো আমি বলতে চাচ্ছি মূল বিন্দুতে আসার সময় টাইমটা কত ছিল, এক্স্যাক্টলি এটা ছিল কিনা সেটা টেস্ট করতেছি। তা যখন কণাটি মূল বিন্দুতে আসবে তখন x ইকুয়াল টু 0 হবে। ওকে, কারণ মূল বিন্দুতে যখন আসবে তোমাদের বোঝানোর আর দরকার নেই, এটা হচ্ছে ও, এটা এই এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল টু এ একটু পর্যন্ত। তো এই এক্স ইকুয়াল টু এই দূরত্বটা কণাটা যখন এখানে চলে আসবে, তো ও থেকে ওই কণাটার দূরত্ব হবে 0, যে কারণে আমরা এক্স ইকুয়াল টু 0 হবে বললাম। তাহলে এখন সুতরাং টি ইকুয়াল টু কত হবে, টি ইকুয়াল টু হবে 1/2 রুট মিউ কজ ইনভার্স, এই এক্স স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো, 0 বসাবো, তাহলে আমরা পাবো 0। খেয়াল করো, এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 0 বসাবো, কারণ আমি যখন এক্স এর মান 0 হবে তখন টাইম বের করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1/2 রুট মিউ, এখানে কজ ইনভার্স 0, কজ ইনভার্স 0 সমান হচ্ছে কস কত ডিগ্রির মান 0, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে যে কস হচ্ছে 90 ডিগ্রির মান 0, তো আমরা এখানে লিখবো π/2, কস 90 ডিগ্রি মান 0, তাহলে পাই আর 1 গুণ হলে উপরে পাবো পাই, আর নিচে 2 আর 2 গুণ হলে আমরা পাবো 4 রুট মিউ। তার মানে দেখো এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে কণাটা মূল বিন্দুতে আসা, আর ওই কণাটা যখন মূল বিন্দুতে আসবে তখন টাইম কত হবে, π/4 রুট মিউ। প্রশ্নও বলছিল যে π/4 রুট মিউ হবে। তার মানে তাহলে আমরা বলবো, আমরা জাস্ট একটা ছোট্ট কথা বলে দিব যে সুতরাং কণাটা মূল বিন্দুতে আসার, তাহলে আমরা বলবো এখানে বলবো সুতরাং কণাটি
মূল বিন্দুতে আসার প্রয়োজনীয় সময় হচ্ছে কি π/4√μ π/4√μ, যেটা এখানে দিছিল। তো আমরা বলবো দেখানো হলো, π/4√μ বলে দেখাইতে বলছে, তো আমরা সেটা লাস্টে বলে দিব যে দেখানো হলো। ব্যাস, এই হচ্ছে টোটাল এই প্রশ্নের কাহিনী। তাইলে একটু খেয়াল করবা যে কোথাও কোনো মিস হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা। আরেকটা বিষয় তোমাদেরকে আমি জানাইতে চাই যে এই ইন্টিগ্রেশন যেটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে যদি সম্ভব হয় অন্যভাবেও করা যেতে পারে, তবে আমার মনে হয় না এটাকে আর অন্য কোনোভাবে করা সম্ভব, বা অন্য কোনোভাবে যদি করা যেতেও পারে সেটা এটার মতো সহজ হবে বলে মনে হয় না। ওকে, তো সেজন্য অন্য কোনোভাবে করার চিন্তা করা আসলে মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে।